আমার নাম মঈন। আমি পেশায় একজন নাইট গার্ড। সেদিন রাতে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেটার সাক্ষী আমি নিজে, এবং এখন পর্যন্ত সেই ঘটনাকে বই নিয়ে বেড়াচ্ছি। যদিও বিষয়টা তেমন কোনো অলৌকিক বিষয় আমার কাছে মনে হয়নি পরবর্তীতে, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে জিনপরির উপস্থিত এই পৃথিবীতে আছে, এবং আমি সেটা বিশ্বাস করি। সেদিন রাতে আমার ডিউটি ছিল। আমি যে ফ্যাক্টরিতে কাজ করতাম সেই ফ্যাক্টরিটা ছিল মফস্বল শহরের একটু কোণার দিকে। সাধারণত ফ্যাক্টরিগুলো একটু শহরের সাইডেই হয়। আমার যে পাশে ডিউটি ছিল সেই পাশটা ছিল একটু শুনশান এবং জঙ্গলের সাইড। আমি ওইদিন রাতে প্রতিদিনকার মতো ডিউটি করছিলাম। এমত অবস্থায় আমার চোখ লেগে আসে। বেশিরভাগ দিনই এমন হয় যে রাত্রেবেলা আমি ঝিমাই আর কি, রাত্রেবেলা নিজের চেয়ারে বসে। কিন্তু সেদিন একেবারেই প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। আচমকা একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি খেয়াল করি জঙ্গলের ভিতর, আমি যে পাশটায় ডিউটি করি তার অপোজিট সাইডে বিশাল বড় এক বিরান জঙ্গল ছিল, ভিটা টাইপের একটা জায়গা। সেই জায়গা থেকে অদ্ভুত রকমের আওয়াজ ভেসে আসছিল। আমি কিঞ্চিত ভয় পাচ্ছিলাম। তারপর আমার ফোনটা পকেট থেকে বের করে অপর প্রান্তে থাকা যে দুজন সিকিউরিটি গার্ড আছে তাদেরকে কল করলাম। বললাম কি যে এই পাশে জঙ্গলে কিছু একটা চিল্লাপাল্লা করছে, আমার ভয় লাগছে, তোরা কি একটু এদিকে আসবি? ওরা তখন বললো কি যে আমরা এই পাশ থেকে যেতে পারবো না, কারণ এই পাশ যেহেতু সামনের সাইড, এ পাশে আমাদেরকে বেশি ডিউটি করতে হবে। সেহেতু এখন গেলে চুরি টুরি হলে তখন তাদের উপর দায় পড়বে। আমি যাই হোক, আমার এখানে একটা থাকার রুম ছিল, যে রুমটাতে আমি বসে থাকতাম, আর সামনে একটা গেট ছিল। যদিও এই গেট দিয়ে তেমন কোনো যানবাহন রাতের বেলা যাতায়াত করতো না। দিনের বেলায় ফ্যাক্টরির বেশিরভাগ যানবাহন এদিক দিয়ে যাতায়াত করে, তো সেহেতু গেটে তালা দেওয়াই থাকে। তারপর আমি যেটা করলাম, রুমের থেকে বেরিয়ে বাইরে থেকে বেরিয়ে রুমের ভিতরে চলে গেলাম এবং রুমের দরজাটা আটকে দিয়ে তখন তাকিয়ে থাকলাম। তখন দেখলাম যে ওইখান থেকে অদ্ভুত রকম শব্দ আসছিল এবং দূরে আচমকা আচমকা আলো জ্বলে উঠছিল। এগুলো দেখে আমার মধ্যে কেমন যেন একটা ভয় ভয় লাগতে শুরু করলো। যাই হোক, আমার আবার খানিকক্ষণ বাদে চোখ লেগে আসলো। খানিকক্ষণ বাদে একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল এবং আমি দেখতে পেলাম আমাদের যে রাস্তাটা আছে পেছনের সাইডটা ছিল কংক্রিটের রাস্তা, এবং এরপরে আর কোনো রাস্তা নেই। এটাই হচ্ছে শেষ রাস্তা, ফ্যাক্টরির জন্য এসেছে। তারপর আমি যখন দেখলাম সেই রাস্তার উপর থেকে একটা অদ্ভুত জিনিস এসে আছড়ে পড়লো, এবং সেই জিনিসটা ওপর থেকে এসেছে নাকি কোত্থেকে এসেছে আমি জানি না, জাস্ট খালি আমি পড়ার শব্দ শুনলাম। আমি শুনে সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। আমি দেখতে পেলাম অনেকটা দূরে একটা কালো কাপড়ে মোড়ানো কিছু একটা উপর থেকে পড়েছে। জিনিসটা কি ছিল সেটাই আমি বুঝতে পারছিলাম না। জিনিসটা আসলে কি কোনো প্রাণী নাকি অন্য কিছু, আমার মাথায় কিছুই ঢুকছে না। তবে সে যখন পড়েছে তখন ওই জিনিসটা থেকে এক ধরনের আলো বের হচ্ছিল, এবং কিছুক্ষণ বাদে সেই আলোটা নিভে গেল। আমার মাথায় আসলে কিছু ঢুকছিল না যে আমি কী করব। অনেকটা সাহস করে লাইটটা নিয়ে আমি গেটটা খুলে বাইরের রাস্তার কাছে আসলাম। রাস্তার কাছে এসে আমি যখন ওই জিনিসটার কাছাকাছি যেতে যাচ্ছিলাম তখনই কেমন যেন ভয় লাগছিল। যাই হোক, অনেকটা দোয়াদুরুদ পড়ে আমি সামনের দিকে এগোলাম। যেহেতু আর আধা ঘন্টা বা ৪৫ মিনিট পরেই ফজরের আজান দিবে, সেহেতু আমি একটু সাহস করে সেই জিনিসটার কাছে গেলাম। আমি যখন সেই জিনিসটাকে আমার লাঠি দিয়ে নড়ানোর চেষ্টা করলাম, সেই জিনিসটা কোনো নড়াচড়া করছিল না। তার বোঝা গেল যে কোনো প্রাণী টানি কোনো কিছু না, হয়তো কোনো জড়বস্তু উপর থেকে কোনো একটা জায়গায় পড়েছে। তবে কোত্থেকে আসলে সেটাই আমি বুঝতে পারছিলাম না। আমি যখন সেই জিনিসটাকে জড়বস্তু ভেবে সোজা করতে গেলাম আর কি, জিনিসটা কাত হয়েছিল, সোজা করতে গিয়েই আমি ভয় পেয়ে পেছনে সরে গেলাম এবং অনেকটা নিচে পড়ে গেলাম, এবং মুখ থেকে ভয়ের আওয়াজ বের হয়ে আসলো। আসলে জিনিসটা একটা মানুষের মতো দেখতে কিছু একটা ছিল, তবে তার চেহারা স্পষ্ট নয়, কারণ সে যে জামাটা পরেছে সেটা একটা হুডি টাইপ কালো ধরনের জামা ছিল, এবং সেই জামার ভেতরে তার পুরো শরীরটা, এবং সে বিশাল আকৃতির এবং লম্বা। সাধারণত মানুষরা সর্বোচ্চ 5 ফুট 10, 11, 12 অথবা 6 ফুট হয়ে থাকে, কিন্তু এত বড় মানুষের আগে আমি কখনো দেখিনি। প্রায় 7 ফুট 7.5 ফুটের উপরে হবে। যখন সে একদম কুড়িমুড়ি ধরেছিল তখন সেটা আসলে বোঝা যাচ্ছিল না। তারপর আমি যখন অনেকটা সাহস করে আমার সেই লাঠিটা দিয়ে সেই ঘোমটাটা সরালাম আর কি, যে হুডি টাইপ জিনিস যেটা তার মাথার ভিতরে পেঁচানো ছিল, সেই জিনিসটা যখন আমি সরালাম, আমি সরিয়ে দেখে সত্যি এবার অবাক হয়ে গেলাম। কারণ আমি যখন তার চেহারার দিকে লাইট মারলাম, আমি খেয়াল করলাম তার মুখটা তার নিজের চুল দিয়ে ঢেকে আছে। তার চুলগুলো ছিল ব্রাউন কালারের, বাদামি রঙের চুল। আমি যখন তার চুলগুলো সরালাম, আমি দেখতে পেলাম একটা মেয়ে এরকমভাবে আহত অবস্থায় পড়ে আছে, এবং মেয়েটাকে দেখতে এত পরিমাণ মায়াবী যে তাকে দেখে আমার আর ভয় লাগলো না। কারণ মেয়েটা নিশ্চয়ই কোথা থেকে পড়েছে এখানে, কিন্তু এইখানে তো কোনোভাবেই কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না।
কারণ থাকলে তো তার গাড়ি থাকবার কথা, অথবা সে যেভাবে ওপর থেকে পড়লো, ওপরের থেকে ফেলার মতো তো কোনো কিছু নেই, কারণ এখানে কোনো বিল্ডিংও নেই অথবা বড় গাছপালাও নেই যেখান থেকে সে উপরে পড়বে, অথবা গাছের উপরেও যদি থাকে তাহলে সে নিচে আসবে কিভাবে। এসব ভেবেই আমার মানে আমি কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমি যখন সেই মেয়েটির কাছে গেলাম, কাছে গিয়ে তারপর আমি তার তার দিকে তাকালাম, দেখতে পেলাম আসলে মেয়েটি অসম্ভব রকমের সুন্দরী। এরকম সুন্দরী মেয়ে, এত লম্বা এবং এরকম আজগুবি ড্রেস পরা জামা আমি এর আগে কখনো দেখিনি। আচমকা আমি যখন তাকে সোজা করতে গেলাম, সে হুঁশে এসে আমার গলাটা চেপে ধরলো, এমনভাবে গলাটা চেপে ধরলো যেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আরেকটু হলে যেন সেখানেই মারা যেতাম। জিনিসটা এত পরিমাণ ভয়ানক ছিল, তবে তার গা থেকে একটা অদ্ভুত রকমের সুগন্ধ বের হচ্ছিল, ওইটা আমি শুরু থেকেই পাচ্ছিলাম। সে যখন আমার গলাটা চেপে ধরলো, আমি ভেবেছিলাম হয়তো আজকেই আমি মারা যাব, অথবা এমন হওয়ার কথা ছিল যে ফ্যাক্টরিতে নিশ্চয়ই কোনো ডাকাত পড়েছে, এমন কোনো কিছু। একটু পরেই দেখা যাবে জঙ্গলের ভিতর থেকে বিভিন্ন মানুষজন এসে ফ্যাক্টরির ভিতর হামলা করেছে। তবে ফ্যাক্টরির ভেতরে আরও বেশ কয়েকজন গার্ড আছে, আমাকে একা ধরলে তো হবে না। খানিকক্ষণ বাদে আমার হাতে থাকা সেই টর্চ লাইটটা দিয়ে আমি সেই মেয়েটির মাথায় আঘাত করলাম। আঘাত করার সঙ্গে সঙ্গে সেই মেয়েটি সেখানে অজ্ঞান হয়ে গেল, মানে তার চেতন হারালো। তবে এরকমটা কিসের জন্য করলো সে আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি ভয়ে সেখান থেকে সরে আসলাম, সরে এসে দূরে এসে কাশি দিতে লাগলাম, এবং সেই সাথে আমার জীবন একদম একটুর জন্য বেঁচে গিয়েছে সেটা ভাবতে লাগলাম। তবে মেয়েটি এখানে এরকমভাবে পড়েছে কিভাবে? হয়তো সে আমাকে কোনো শয়তান ভাবতে পারে, বা যারা তাকে হামলা করেছিল সেরকম কোনো কিছু ভাবতে পারে। আমি বেশ খানিকক্ষণ সেখানে বসে থেকে আবার মেয়েটির কাছে গেলাম। কাছে গিয়ে তারপর তাকে দেখলাম কি যে সে যেখানে আঘাত করেছে সেখানে ফেটে এক ধরনের লালা জাতীয় কোনো কিছু পড়ছে, রক্ত কোনো কিছু না। যেমন কোনো মানুষকে যদি আঘাত করি তখন কিন্তু তার গা থেকে রক্ত বের হয়, কিন্তু এই মেয়েটির কপাল ফেটে লালা জাতীয় কোনো কিছু বের হচ্ছিল। সেটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। তারপর আর কি করার, অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে আমি সেই মেয়েটিকে ওইখান থেকে উঠালাম। মেয়েটি ছিল অত্যাধিক রকমের পাতলা, মানে এত বড় একটা বিশাল দেহ, সেই দেহ এত পরিমাণ পাতলা হতে পারে সেটাই আমি একদম বিশ্বাস করতে পারছিলাম না। আমি মেয়েটিকে কোলে তুলে নিজের রুমে নিয়ে আসলাম, কারণ সে যতই আক্রমণাত্মক হোক আমি তাকে আঘাত করেছি। আমার আবার একটা অভ্যাস ছিল যে আমি যদি কাউকে আঘাত করতাম তাহলে সেটা আমার সহ্য হতো না। আমি তাকে নিজের রুমে নিয়ে আসলাম। আমাদের এখানে সবসময় মেডিকেল সাপোর্টের জন্য ভায়োডিন বা এই জাতীয় সমস্ত কিছু থাকে। আমি মেয়েটার মাথায় যে কালো পোশাকটা ছিল সেটা সরানোর পরে মেয়েটির চুলের গোছা দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম। মেয়েটির মাথায় এক ধরনের হীরা দিয়ে কোনো কিছু একটা বানানো মুকুট টাইপের কিছু একটা পরানো ছিল, এবং তার চুলগুলো এত সুন্দর। আমি যখন তাকে স্পর্শ করলাম দেখলাম কি যে তার গাল এত পরিমাণ নরম, এবং তাকে যেহেতু ধরে আমি ভায়োডিন লাগাচ্ছিলাম সেহেতু তার ওই স্থানগুলো, মানে শরীরের গাল, গলা, এই স্থানগুলো এত পরিমাণ নরম যে মনে হচ্ছিল যে আমি ধরলে হয়তো মোমের মতো জায়গাগুলো গলে যাবে। আমি অনেক সাবধানতার সাথে তার কপালের সেই লালাটা ভায়োডিন লাগিয়ে বন্ধ করতে সক্ষম হলাম। তারপর চিন্তা করলাম নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে এবং আমাকেও শত্রু ভেবেছে। তারপর আমি দেখলাম মেয়েটির হালকা হালকা জ্ঞান আছে। সে একটু করে চোখ মেলে আমার দিকে তাকিয়ে তারপর আবার তার চোখ বন্ধ করে ফেলল। আমার ডিউটি ছিল সকাল 7টা পর্যন্ত, এবং 7টার পরে আমি বাড়িতে চলে যেতাম। আমি ভাবতাম যে আজকে অন্য কেউ আসার আগেই মেয়েটিকে নিশ্চয়ই এখান থেকে নিয়ে যেতে হবে। কেউ যদি দেখে যে এরকম একটা মেয়ে আমার ঘরে শুয়ে আছে তাহলে সেটা আমার জন্য কেলেঙ্কারি স্বরূপ হয়ে যাবে। খানিকক্ষণ বাদে আজান হলো। আজান হওয়ার সঙ্গে আগেই আমি মেয়েটিকে গুছিয়ে বাইরে চলে এসেছিলাম। তারপর আমি চলে গেলাম নামাজ পড়ার জন্য। আমার রুমের পাশেই একটা জায়গা আছে, আমি ঘরের থেকে নামাজটা এনে সেখানেই নামাজ পড়তে বসলাম। আমি বাইরে থেকে দরজাটা লক করে গিয়েছিলাম যাতে করে কেউ ঘরের ভিতর প্রবেশ না করতে পারে, একদম তালাই মেরে গিয়েছিলাম। যদি আচমকা কেউ প্রবেশ করে, অনেকে আছে দেখা যাবে কি যে এখনই আসা শুরু করবে, যেমন পরিচ্ছন্ন কর্মীরা। তো সেহেতু আমি নামাজটা পড়ে বাইরে খানিকক্ষণ হাঁটাহাঁটি করে ভাবলাম যে মেয়েটা ঘুমাক, যদি কোনো খারাপ কোনো কিছু হয়, যদি সে ডাকাত জাতীয় কোনো কিছু হয় তাও সে আটকা থাকবে ভিতরে, নিশ্চয়ই কোনো শাউট করবে, সে চিন্তা করে আমি তাকে আটকে রাখলাম। একটু পরেই আলো ফুটলো। আলো ফোটার পরে আমাকে একজন ডাক দিল পরিচ্ছন্ন কর্মীদের মধ্যে, ওনারা এসেছে। আমি গেটটা খুলে দিলাম। গেটটা খুলে দেওয়ার পরে ওনারা ভিতরে ঢুকলো। ভিতরে ঢোকার পর আমার গার্ডরুমের যে একটা জানালা আছে সেই জানালা দিয়ে যখন আমি ভিতরে তাকালাম, আমি খেয়াল করলাম মেয়েটি আমার রুমের ভিতরে নেই। আমার রুমের ভেতর থেকে মেয়েটির বের হয়ে যাওয়ার কোনো অপশনই নেই। আমি জানালা দিয়ে ভালো মতো চেক করলাম, কিন্তু ঘরের ভিতরে কোথাও দেখতে পেলাম না। সম্ভবত ওয়াশরুমে গিয়েছে সেটা ভেবে আমি আবার খানিকক্ষণ হাঁটাহাঁটি করলাম। খানিকক্ষণ বাদে আমি যখন তালাটা খুলে ভিতরে গেলাম, কারণ এখন মেয়েটিকে নিয়ে আমাকে বের হয়ে যেতে হবে, কারণ ডিউটি টাইম প্রায় শেষ, একটু পরে অন্য গার্ড আসবে। সেই ক্ষেত্রে আমি যদি তাকে এখনই নিয়ে যাই, পরিচ্ছন্ন কর্মীরা যেহেতু চলে এসেছে বলে চলে যেতে পারবো আমি।
তারপর আমি যখন ভেতরে গেলাম, ভেতরে গিয়ে আমি সত্যি অবাক হয়ে গেলাম, কারণ এরকমটা আমি আমার বাপের জন্মে কোনোদিন দেখিনি। বাইরে থেকে তালা মারা, বাথরুমের ভিতরে কেউ নেই, রুমের ভিতরে সেই মেয়েটাও নেই, সম্পূর্ণ রুমটা খালি এবং সেই মেয়েটাও ধাও। আমি কিছুই বুঝতে পারছিলাম না আসলে আমার সঙ্গে কী ঘটছে। এটা কি সত্যি নাকি অন্য কোনো ব্যাপার, আমি স্বপ্নে দেখেছি নাকি আমার ইমাজিনেশন, এই সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। তারপর আমি অনেকটা বিস্মিত হয়ে সকাল 7টা বাজে সিগনেচার করে বাড়িতে চলে গেলাম। সাধারণত বাড়িতে গেলে বাড়িতে আমার মা আছে, আমার ছোট 2 বোন আছে, আর বাবা একজন আছে, তিনিও হচ্ছে কি অন্য একটা ফ্যাক্টরিতে কাজ করেন। মোটামুটি আমাদের সংসার বলতে এইগুলোই। তো আমি যেটা করলাম, বাড়িতে গিয়ে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম, যেহেতু আমাকে আগামী দিনে নাইট ডিউটির জন্য যেতে হবে, সেহেতু সারা রাত জেগেছি, আমাকে তো ঘুমাতে হবে। আর আমার ডিউটি মাঝে মধ্যে চেঞ্জ হয়ে পড়তো, অনেকদিন দেখা যেত 12টা থেকে সকাল 7টা পড়তো, আবার দেখা যেত 8টা থেকে 2টা পর্যন্ত পড়তো, অন্যান্য আসতো আবার 2টার দিকে অনেক সময় পড়তো। তো এই ঘটনার পরে ওই দিন যখন আমি ঘুম থেকে উঠলাম, আমার মাথায় আসলে ওই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণ পেইন হচ্ছিল যে আসলে কালকে রাতে আমি কী দেখলাম, এটা কি সত্যি ছিল নাকি অন্য কোনো কিছু ছিল। আমার মাথায় আসলে কোনো কিছু খেলছিল না আর কি। তো আমি পরের দিন যখন ডিউটিতে গেলাম, আমার সন্ধ্যা 6টার দিকে ডিউটি ছিল। তো আমি যখন ডিউটিতে গেলাম সন্ধ্যা 6টা থেকে রাত 2:30 পর্যন্ত শিফট ছিল বিভিন্ন। আমি যদি ওভারটাইম করতাম তাহলে পেতাম। তো ওই দিন আমি ওভারটাইম কাটালাম না, কারণ হচ্ছে গিয়ে আমার ওই দিনকে আমি আমার যে বস ছিল তাকে বলেছি যে আমাকে রাত্রেবেলা না দিয়ে একটু দিনের বেলা দেন, রাত্রেবেলা আমার আসলে এই সাইডটা ভয় লাগে, অথবা আমাকে চেঞ্জ করে দেন। তো তিনি যখন বললো কি আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ বাদে তখন চেঞ্জ করে দিব। তো যাই হোক, আমার ওই বিষয়টা নিয়ে একটু মনের মধ্যে খটকা ছিল, আর বললাম কি যে আমি এত রাত্রে বাড়িতে যাবো না, আমি একটু ওভারটাইম করবো। তো এরকমটা করে 1 সপ্তাহ পরে আমাকে সামনে দেওয়া হলো। এই 1 সপ্তাহ মাঝে কেটে গেল। তো ওই দিন রাত্রেবেলা আবার আমার 12টা থেকে ডিউটি ছিল, 12টা থেকে 10টা পর্যন্ত। তো আমি যেটা করলাম, ওই রাত্রেবেলা বাসা থেকে বের হলাম এসে যাওয়ার জন্য, ফ্যাক্টরিতে যাওয়ার জন্য। তো আমি যেহেতু গ্রাম থেকে যেতাম আর কি, যে বাসটা ছিল আমাদের ওইখান থেকে ফ্যাক্টরিটা প্রায় 4-5 কিলোমিটার দূরে। তো আমি একটা সাইকেল নিয়ে যেতাম, যে সাইকেলে করে হচ্ছে কি ফ্যাক্টরি পর্যন্ত যেতাম, আমার সাইকেলে করে চলে আসতাম, যেহেতু 6-7 কিলোমিটার দূরে ছিল। তো আমি ওইদিনকে বাড়ি থেকে যাওয়ার উদ্দেশ্যে, ফ্যাক্টরিতে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। বের হওয়ার পরে আমি সাইকেল নিয়ে যতটুকু চালাচ্ছিলাম, তো আচমকা আমি যখন শহরের গলির ভিতরে ঢুকলাম, ওই টাইমে কেউ 3-4 জন লোক এসে আমাকে ঘিরে ধরলো এবং বললো যে কী আছে বের কর, সম্ভবত ছিনতাইকারী হবে। তো আমার কাছে দেওয়ার মতো তেমন কিছু ছিল না, তো একটা বাটন ফোন ছিল আর গুটি কয়েক টাকা পয়সা আর সাইকেলটা ছিল। তো সাইকেলটার জন্য আমার বেশি মায়া ছিল। তো ওরা যখন আমাকে ধরে সাইকেলটা নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আচমকা ওদের উপর কেউ একজন করতে থাকে, মানে ওই জায়গাটা আচমকা একটা গরম বাতাসে ভরে যায় এবং ওই স্থানটা ওদেরকে কেউ একজন মারধর করছিল। ওরা আসলে হাওয়ায় কোনো একটা জিনিস ওদেরকে থাপ্পড় মারতেছিল, থাপ্পড় মারার শব্দও হচ্ছিল। তো ওই জিনিসটা আমি আসলে বিশ্বাস করতে পারিনি যে আসলে ওরা এরকম করছে কিসের জন্য। তো যখন ওরা এরকমটা করে ওইখান থেকে পালানোর পরে আমি সাইকেলটা উঠাই তো আমি বুঝতে পারছিলাম যে আসলে ঘটনাটা কী ঘটেছে। তো আমি ওই টাইমে আমার আশেপাশে সেই স্মেলটা পাচ্ছিলাম, যে স্মেলটা হচ্ছে গিয়ে আমি ওই দিনকে রাত্রে পেয়েছিলাম ওই মেয়েটার গা থেকে। তো এই স্মেলটা আচমকা কোত্থেকে আসলে আমি সেটাই বুঝতে পারছিলাম। এটা ছিল একটা ফুলের সুঘ্রাণ, একটা অদ্ভুত মাতাম করা সুঘ্রাণ, সেই সুঘ্রাণটা আমি পাচ্ছিলাম আর কি। তো যাই হোক, আমি ওইদিনকে ওইখান থেকে সাইকেলটা নিয়ে দ্রুত আমি আমার ফ্যাক্টরিতে চলে আসি, যেখানে আমি কাজ করি আসলে। তো আমার সাথে ওই দিনকে আরেকজন ছিল, ওই দিনকে হচ্ছে গিয়ে আমার সাথে যে ছিল সে বললো কি যে তুই এক কাজ কর, যেহেতু আমরা 2জন, আমরা মাঝে মধ্যে এরকম করতাম যে শিফট চেঞ্জ করে আমরা ডিউটি করতাম। ও বললো কি যে তুই এক কাজ কর, আমি 3টা পর্যন্ত ঘুমাই, তা তুই 3টা পর্যন্ত ডিউটি কর, আর ও 3টা বাজে উঠবে, তখন আমি ঘুমাবো আর কি। এরকম একটা শিফট করে আমরা করতাম আর কি। তো তখন ও বললো কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ডিউটি কর, আমি 3টার মধ্যে ঘুমাই। তো ও চলে গেল ঘুমাইতে। তো ওই রাতের বেলায় আমাদের কিন্তু আবার ওই জঙ্গলের সাইডে দিছিল একদিন পরেই, যেহেতু 2জন দিছে বলে কিছু, 2জন থাকলে তো সমস্যা হওয়ার কথা না। আর যেহেতু ওই সাইডটাতেও একটা ফাঁকা জায়গা, চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমাকে আর ওকে হচ্ছে কি ওইখানে দিল। তো তারপর ওই রাত্রেবেলা আমি বাইরে বসেছিলাম, বাইরে বসে আমার ওই জঙ্গলটা দেখলেই ভয় লাগতো। জঙ্গলের মধ্যে থেকে মাঝে মধ্যে পাখির আওয়াজ বা এরকম এক প্রকার গ্লুমি আওয়াজ ভেসে আসতো, যেগুলো আসলে আমার কাছে ভয়ানক লাগতো। তো ওই রাতের বেলা আমি খেয়াল করলাম যে আমার থেকে 8-10 হাত দূরে রাস্তার অপোজিট সাইডে একটা গাছ, মোটা একটা গাছ, সেই গাছের আড়াল থেকে এক জোড়া চোখ আমার দিকে তাকায় আছে। আমার দিকে মনে হয় তাকায় আছে, মানে অনেক ওই যে হয় না অনেক সময় যে কেউ তাকায় থাকলে তখন আসলে মনে হয় যে কেউ তাকায় আছে। তো এক জোড়া চোখ আমার দিকে তাকায় আছে। তো তাকায় থাকার পরে আমি আচমকা দেখে আমি অবাক হয়ে গেলাম এবং সেই চোখ দুটো ওইখান থেকে সরে গেল। তো আমি ভয়ে ওই চেয়ারটা নিয়ে আমি ভিতরের দিকে চলে গেলাম, যাতে করে ভয় না লাগে। ভিতরের দিকে যাওয়ার পরে আমি খেয়াল করলাম সেই চোখ জোড়া আমার দিকে এগিয়ে আসতেছে।
তো এটা দেখে আমি আচমকা সত্যি ভীষণ ভয় পেয়ে গেছি। তো আমি দৌড়ে গিয়ে ওকে ডাকতে গেছি। তো যখনই ডাকতে গেছি তখন দেখলাম কি যে ওই যে চোখ জোড়া যে জিনিসটা সে আমার সামনে দাঁড়ায় আছে আর কি, আমার একদম সামনে, এবং আমার থেকে প্রায় বেশ খানিকটা লম্বা। সেদিনকে যেরকমটা মনে হয়েছিল অতটা লম্বা না, তবে আমার থেকে খানিকটা লম্বা। সে আমার সামনে দাঁড়ায় আছে সেরকম একটা কালো জাতীয় একটা হুডি পরে, এবং তাকে আসলে বোঝা যাচ্ছিল না সে কে। তাহলে তখন আমার তো থতর মতো খেয়ে গেল। আমি তো প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গিয়েছি। আমি আসলে কীভাবে তাকে ফেস করবো সেটাই বুঝতে পারছিলাম। আমি চিৎকার যে করবো আমার গলা দিয়ে চিৎকারও বের হচ্ছিল না। তো তখন সেই মেয়েটি আমাকে, সে যে একটা মেয়ে সেটা বোঝা যাচ্ছিল তার হুডির ফাঁক দিয়ে, এবং তার গায়ে এক ধরনের চকচক করে আলো জ্বলছিল কোনো একটা জিনিস। তো তার মুখের মাথার হুডিটা সরানোর পরে আমি দেখে চিনতে পারলাম যে এটা হচ্ছে সেই মেয়েটা যাকে কিনা আমি সেদিনকে আমার নিজের রুমে নিয়ে এসেছিলাম, এবং সে আচমকা গায়েব হয়ে গিয়েছিল। তো তখন আমি ভয়ে আসলে তাকে জিজ্ঞেস করলাম যে আসলে সেদিনকে আমি ইচ্ছা করে আপনাকে মারিনি, আপনি আমার গলা চেপে ধরেছিলেন, এই কারণে আপনাকে আঘাত করেছিলাম। তখন সেই মেয়েটা একটু হাসলো, এসে বলল কি যে তোমাকে এসব বিষয় নিয়ে ভয় পেতে হবে না, তুমি সেদিনকে আমার উপকারী করতে চেয়েছিলে, তবে আমি ভেবেছিলাম যে তুমি আমার ক্ষতি করার জন্য এসেছো। আসলে এটা পরে বুঝতে পেরেছি, তবে তুমি যখন আমাকে আঘাত করলে তখনই আমি বুঝতে পেরেছিলাম তুমি তার আগে তুমি আমাকে আঘাত করে ফেলেছো। তো যাই হোক, পরবর্তীতে তুমি আমার সেবাও করেছো, আমি দেখেছি জিনিসগুলো। তো এই কথা বলার পরে আমার খানিকটা স্বস্তি নিঃশ্বাস পেলাম। তো আমার ভয় লাগছিল, আমার হাত পা কাঁপছিল। তো যখন সে আমার গায়ে হাত দিল, এরকম আমার গায়ে যখন হাত দিল, তার হাতটা ছিল একদম বরফের মতো ঠান্ডা এবং প্রচণ্ড নরম তার হাত ছিল। আমার গায়ে যখন হাত দিল, তার হাতের স্পর্শ এত পরিমাণ শিহরিত ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। তখন সে আমাকে বললো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আসলে তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি। তো আমি বললাম কি যে আপনি কে, এবং আপনি এরকম আচমকা এখান থেকে এখানে কীভাবে চলে আসলেন, আর সেদিনকে আপনার সঙ্গে কী হয়েছিল? তো তখন সে মেয়েটি বললো কি যে সব বলতে পারি, তবে তুমি আমাকে ভয় পেও না, যদি ভয় না পাও তাহলে বলতে পারি। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, ভয় পাবো না। তো তখন সেই মেয়েটি আমাকে তার হাত দিয়ে আমাকে ধরলো। তো তার হাত যে আসলে নরম ছিল, তো সেদিনকে বুঝতে পেরেছি তার হাত যেটা আমি ধরেছি। তো সে আমাকে টেনে একটা সাইডে নিয়ে আসলো, এবং ওইখানে আচমকা একটা টেবিল সে কোত্থেকে নিয়ে আসলো আমি জানি না, একটা অদ্ভুত রকমের চেয়ার জাতীয় একটা টেবিল সে সেখানে বসালো, এবং আমিও সেখানে বসলাম, তার সাথে বসলাম, আমাদের ফ্যাক্টরির সাথে রাস্তার উপরেই বসলাম। এবং বসার পরে আমি হচ্ছে তার সঙ্গে গল্প করছিলাম, এবং সে আমার সাথে গল্প করছিল যে আসলে তুমি কী করো, তোমার পরিবারে কে কে আছে, সব জিজ্ঞেস করতে লাগলো। তো আচমকা আমি যখন অন্যদিকে তাকালাম, তাকে যখন আমি টেবিলের দিকে আবার তাকালাম, দেখলাম টেবিল ভর্তি খাবার আর কি, বেশ কিছু ফল মিষ্টি এই জাতীয় কিছু খাবার সে ওইখানে এনে রেখেছে। তা বললাম কি যে এসব আপনি কীভাবে করছেন? তো তখন সেই মেয়েটি বললো কি যে আমাকে তুমি করে বলো, আমাকে আপনি করে বলার কোনো দরকার নেই। তো আমি বললাম কি যে না, আপনাকে দেখে মনে হচ্ছে আমার থেকে বড়, এবং নিশ্চয়ই কোনো বড়লোক ঘরের মেয়ে মনে হচ্ছে। তো তখন সে আবার একটু হাসলো, এসে বললো কি যে না, এরকমটা হওয়ার কোনো কারণ নেই, আমি আসলে কোনো বড়লোক ঘরের মেয়ে না, তবে তুমি আমার যে উপকারটা করেছো সেটা আসলে ভোলার মতো না, আমি মাঝে মধ্যে তোমার সঙ্গে দেখা করতে আসবো, তুমি ভয় পাবা না কিন্তু, ঠিক আছে? তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে। তো এরপরে সে বললো কি যে এগুলো খাও। তো আমি আমার সামনে বেশ কিছু অদ্ভুত জাতীয় ফল ছিল, আঙ্গুর জাতীয় কিছু ফল ছিল, মিষ্টি ছিল, তারপর আরও বেশ কিছু খাবার ছিল যেগুলো আমি কখনো খাইনি। তো সে আমাকে বললো কি যে খাও। এখন এরকম একটা জিনিস আমার সামনে বসে আছে, এবং সে কি আমি জানি না, কিন্তু আমাকে খেতে বলছে। সে আচমকা আলোর গতিতে ওইখান থেকে এখানে চলে এসেছে, এবং তার স্বাভাবিক ত্বক বা স্বাভাবিক তার গায়ের বর্ণ একরকম না, একটু ভিন্ন রকমের। আমার আসলে ভয় লাগছিল তাকে দেখে, কিন্তু আমি আসলে সেটাকে লুকাতে পারছিলাম না আর কি, কারণ হচ্ছে সে যদি জেনে ফেলে যে আমি ভয় পাচ্ছিলাম তাহলে নিশ্চয়ই আমাকে আরও ভয় দেখানোর চেষ্টা করবে, এসব আমি ভাবছিলাম। তো আমি তার সঙ্গে কথা বলছিলাম আর খাচ্ছিলাম। তো খানিকক্ষণ বাদে আমার যে আরেকজন ছিল, ফ্রেন্ড ছিল আমার সাথে যে ডিউটি করছিল, ও উঠে আমাকে ডাক দিল, বললো কি যে কিরে তুই এখানে কী করতেছিস, কার সঙ্গে কথা বলতেছিস? তো সে যখন আচমকা এই কথা বলার পর আমি পেছনে ফিরলাম। পেছনে ফিরে আমি যখন সামনের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম যে সেই টেবিলটাও সেখানে নেই, আর সেই মেয়েটাও সেখানে নেই, আর আমি যে চেয়ারে বসেছিলাম সেই চেয়ারটা শুধুমাত্র আছে, তাও আবার আমার নেওয়া চেয়ার, যে চেয়ারটাতে বসে আমি ডিউটি করি সেই চেয়ারটা, কিন্তু আমার সামনে সেই মেয়েটিও নেই, কিচ্ছু নেই। এটা দেখে সত্যি আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি দৌড়ে চিৎকার দিয়ে ওর কাছে চলে আসলাম, এবং ওকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম। ও তখন বললো যে তুই কি গাঁজা টাজা খাইছিস, কিছু মদ খাইছিস, এবং আজগুবি কথাবার্তা কীভাবে বলতেছিস? তো আমি আসলে সত্যি ভয় পেয়ে গেছিলাম, প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেছিলাম। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই কর, হয়তো শরীর খারাপ করছে, আমি একটু ঘুমাই। তো এটা বলে আমি চলে গেলাম ঘুমানোর জন্য। তো পরের দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, আমাদের যেহেতু 10টা পর্যন্ত ডিউটি ছিল, ডিউটি করে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে আমি ঘুমালাম। তো ঘুমের মাঝখানে ওই জিনিসটাকে আমি স্বপ্নে দেখলাম, ওই মেয়েটাকে, এবং স্বপ্ন দেখার পরে আমি আসলে ওইটা স্বাভাবিকভাবে নিয়েছি, কিন্তু গতরাতে যা ঘটেছে সেটা আসলে আমার চিন্তার ধারণার বাইরে ছিল। তো এর পরের দিন ডিউটি ছিল হচ্ছে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত।
তো আমি যেটা করলাম, চলে গেলাম প্রতিদিনকার মতো আমি ডিউটি করতে। তো ডিউটি শেষ করে আমি হচ্ছে গিয়ে শুরু শুরু হলো আর কি, শেষ না। তো শুরু হলো যখন, ওই দিনকে আমি আবার একা ছিলাম। আমার যে আরেকজন গার্ড থাকতো সে আমার ওইদিনকে ছিল না। তো ওই দিনকে আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু গতকালকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমি রুম থেকে বের হচ্ছিলাম না, যে আমি রুম থেকে আজকে বের হব না, আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি রুম থেকে বের হব না। তো তখন আমি আমার একটু চোখ লেগে আসলো। চোখ লেগে আসার পরে আচমকা যখন আমি চোখ খুললাম, আমি রুমের ভিতরে চেয়ারে বসেছিলাম, আমি খেয়াল করলাম সেই মেয়েটা আমার বিছানার উপর বসে আছে, আসলে যেখানে আমি শুই আর কি। যদি নাইট গার্ডদের শোয়ার কোনো ইয়ে নাই, তবে মাঝে মধ্যে রেস্ট করার জন্য এই খাট দিয়ে রাখছে আর কি। তো ওই মেয়েটা সেই খাটের উপর বসে আছে। তো এটা দেখে আমি সত্যি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে গেছি, এবং ভয় পেয়ে আমি চেয়ার থেকে এক প্রকার পড়ে যাচ্ছিলাম। তো আমি পড়ে যে যাচ্ছি, আমি জানি পড়ে যাচ্ছি, কিন্তু আচমকা এক ধরনের মানে হয় না যে এক ধরনের বায়ু বা কোনো একটা জিনিস ধরে, কিন্তু সেটা অদৃশ্য, সেরকম একটা জিনিস আমাকে ধরে ফেললো। তো তখন সে মেয়েটা বললো, কি ভয় পাইছেন? আমি বললাম যে না, ভয় পাওয়ারই তো কথা, আপনি কে? আর আপনি এরকমভাবে কালকে গায়েব হয়ে গেলেন কীভাবে, বা এর আগে কীভাবে গেলেন? এই বিষয়গুলো সম্পর্কে আমার আসলে খুব ভয় লাগতেছে আপনাকে, আপনি বলুন। তো তখন সে মেয়েটা হেসে দিল, হেসে দিয়ে বললো কি যে তোমাকে সব কিছু বলবো, তুমি যদি আজকে আমার সঙ্গে যাও তাহলে আমি তোমাকে সব কিছু বলবো। তো আমি বললাম কি যে আজকে আমি আপনার সঙ্গে কোথাও যাবো না। আপনি গতকালকে কীভাবে আচমকা গায়েব হয়ে গেলেন, এবং আমার রুম তো ভেতর থেকে লক করা, আপনি ভেতরে ঢুকলেন কীভাবে? তো তখন মেয়েটা আবার হাসলো। মেয়েটার হাসিটা এত চমৎকার ছিল, আসলে আসল কথা বলতে মেয়েটারকে দেখে ভয় পেল, তার প্রতি একটা অন্যরকম আবেগ আমার প্রতি আমার কাজ করা শুরু করেছিল প্রথম দিন থেকেই। সেটা তো আমি বলতে পারছিলাম না, আমি আপনাদেরকে বলতে পারছি, সেটা আমি বলছি আর কি। তো সেই মেয়েটি আমাকে বললো, যদি আজকে আমার সঙ্গে যাও তাহলে আমি তোমাকে সমস্ত কিছু বলবো। গতদিন তো তোমার বন্ধুর জন্য বলতে পারিনি, তোমার বন্ধু তাড়াতাড়ি চলে এসেছিল, আমাকে বাধ্য হয়ে এখান থেকে চলে যেতে হয়েছিল, আমি তো সবার সামনে আসি না। এরপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আমি কিন্তু এই রুমের বা এই আশেপাশের বাইরে কোথাও যাব না। তখন সেই মেয়েটি বললো যে কোথায় নিয়ে যাব সেটা আমার উপর ছেড়ে দাও, আমি তোমাকে আবার দিয়ে যাব, এইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তো মেয়েটি কিন্তু তখন পর্যন্ত আমাকে বলেনি যে সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে আমার কাছে আসলো, আচমকা আমার কাছে আসলো, এবং কাছে এসে আমার হাতটা চেপে ধরলো। ভাই বিশ্বাস করবেন না, এত পরিমাণ নরম এবং সফট তার হাত, আমি অকল্পনীয় একটা বিষয়। তো তারপর সে আমাকে যখন চেপে ধরলো, হঠাৎ করে চারপাশটা আলোকিত হয়ে গেল, এবং একটা অন্যরকম আলোতে জায়গাটা ভরে গেল। এবং এর খানিকক্ষণ বাদে আমি একটা অদ্ভুত জায়গায় নিজেকে আবিষ্কার করলাম, যেখানে চারিপাশে শুধুমাত্র ফুলের বাগান। মানে এরকম ফুলের বাগানের আমি কখনো দেখিনি, এরকম ফুলও কখনো দেখিনি। সুন্দর চারিপাশটা, এবং অদ্ভুত অদ্ভুত গাছে ভরা, যে গাছগুলো একদম অনেক লম্বা, এবং সেই গাছের ডালের যে শিকড়গুলো আছে, যেমনটা বট গাছে থাকে, এরকম সুন্দর সুন্দর শিকড়গুলো ঝুলে পড়েছে, এবং সেই শিকড়গুলোতে পর্যন্ত ফুল ধরে আছে। চারিপাশে এত পরিমাণ প্রজাপতি, এবং অনেকটা দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে। মানে এত সুন্দর জায়গা আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আমি স্কুল কলেজে থাকতে অনেক জায়গায় শিক্ষা সফরে গিয়েছি বা বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছি, কিন্তু কলেজ পর্যন্ত পড়েছি। এরপরে কিন্তু পাহাড়ে ঘুরতে গিয়েছি, কিন্তু এরকম জায়গা আমি কোথাও দেখিনি। তো তারপর সেই মেয়েটি আমাকে বললো কি যে এটা আমাদের জগৎ, আমরা এখানে থাকি এবং এখানে আমরা বসবাস করি। তো আমি বললাম কি যে এখানে বসবাস করেন মানে আপনি কোথায় নিয়ে আসলেন আমাকে, এবং আপনি কে? তো আমার হাত কাঁপছিল ভয়। যখন সেই মেয়েটা আমার হাতটা চেপে ধরলো, চেপে ধরে বললো কি যে দেখো, আমি জানি তুমি একটা মানুষ, আশরাফুল মাখলুকাত, তুমি তো নিশ্চয়ই জিন জাতি সম্পর্কে জানো, তাই না? আমি বললাম কি যে জি, জিন জাতি সম্পর্কে জানি, এবং আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতে জিন জাতি সম্পর্কে অনেক কিছু বর্ণনা করেছেন। তো তখন তিনি বললেন কি যে আমি একটা জিন। এই কথা শুনে সত্যি আমি বিশ্বাস করতে পারবো না, আমি সেখানে সেন্সলেস হয়ে পড়েছিলাম, মানে সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তো সেই মেয়েটা আমাকে পরবর্তীতে কী করেছে আমি জানি না, বেশ খানিকক্ষণ পর আমার সেন্স ফেরার পর আমি দেখি সেই মেয়েটা আমার পাশে বসে আছে, এবং বসে থাকার পরে আমাকে বলে কি যে এত ভয় পেলে হবে, আমি তো তোমার কোনো ক্ষতি করবো না, তোমার যদি ক্ষতি করারই হতো তাহলে প্রথম দিনই তোমাকে ক্ষতি করতাম, কিন্তু আমার তো ক্ষতি করিনি আমি, বা এর দ্বিতীয় দিন তোমাকে খাবারও খাতাম না আমি, তাই না? তো তুমি এত ভয় পাচ্ছ কিসের জন্য? তো এই কথা বলার পর আমি বলি কি যে হ্যাঁ সেটাও তো ঠিক। তাই আমি আমার স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগলো। ও আমাকে বলে কি যে তুমি একটু রেস্ট করো, সমস্যা নেই, আমি তোমাকে আবার দিয়ে আসবো, আর তুমি তোমার অফিস নিয়ে চিন্তা করো না, আমি সব কিছু দেখে নিব, ঠিক আছে? আর যেহেতু আমি জিন, আমার অনেক অলৌকিক ক্ষমতা আছে, আমি চাইলে সব কিছু করতে পারি। তো আমি তখন বললাম কোরআনে তো জিন, ছেলে জিনদের সম্পর্কে বর্ণনা আছে, কিন্তু আপনি তো একটা মেয়ে জিন। তো তখন সে বললো কি যে হ্যাঁ আমি একটা মেয়ে জিন, এবং ছেলে মেয়ে না থাকলে তো বংশবৃদ্ধি হয় না, বা মানুষের মধ্যে যেরকম মেয়ে আছে, জিনেদের মধ্যে যেরকম মেয়ে আছে, তো আমি একটা মেয়ে জিন। তো আমি আচমকা তখন বলে ফেললাম যে আপনি অনেক সুন্দর।
কথা বলার পাশে একটা মুচকি হাসলো। তারপর সে বলল কি যে তুমি অনেক সুন্দর, আর আমাকে আপনি করে বলা বন্ধ করো, তুমি আমাকে তুমি করে বলতে পারো। তো তারপর সে এখান থেকে চলে গেল। আমি উঠে খানিকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম, কিন্তু আসলে স্বাভাবিক তো হতে পারছিলাম না। কারণ তো এরকম একটা বিষয় আসলে স্বাভাবিক হওয়াটাও একটু অন্যরকম বিষয়, স্বাভাবিক তো হওয়ার মতো না। সে আমাকে একটা জায়গায় নিয়ে এসেছে, সে জায়গায় আমি চিনি না, একটা জিনের জগৎ, সে আমাকে সেখানে তারা যেখানে থাকে এত সুন্দর জায়গা। তো যাই হোক, খানিকক্ষণ বাদে একটা প্রায় 7 ফুটের মতো লম্বা একটা জন্তুর টাইপের কিছু একটা আসলো। তার হাতগুলো বিশাল লম্বা, পাগুলো বিশাল লম্বা, এবং তাকে দেখে আমি ভয় পেলাম, কারণ তার দাঁতগুলো বড় বড় ছিল। এবং সে আসলে এসে বললো কি যে কিছু একটা বলছিল, আমি বুঝতে পারছিলাম না। তারপর সে কয়েকটা খাবার আমাকে দিয়ে গেল। আমি তাকে দেখে এক কোণায় চেপে গিয়েছিলাম ভয়। তো সে আসলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল না, আমাকে আসলে লেমেন্টেশন মানে হচ্ছে গিয়ে আমাকে সান্ত্বনা করার চেষ্টা করছিল, কিন্তু আমি আসলে ভয় তো পাবোই। তো এই খানিকক্ষণ বাদে ওই মেয়েটি আসলে এসে ওকে বলে, যদি এখানে আসছিস কিসের জন্য, তুই চলে যায়, এরকম একটা জিনিস ওকে বলে বিদায় দিয়ে দিল। তারপর সে আমার পাশে বসলো, ইভেন আমাকে সে নিজের হাতে খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পরে সে বললো কি যে তুমি তো এখন আমার পরিচয় জানতে পেরেছো, যে আমি একটা জিন মেয়ে। এবং আসলে সেদিনকে যেটা হয়েছিল, আমি হচ্ছে গিয়ে ওদিক দিয়ে যাচ্ছিলাম, আচমকা আমি যে বাহনটাতে করে যাচ্ছিলাম বা যে জিনিসটাতে করে যাচ্ছিলাম, সেই জিনিসটা আসলে নষ্ট হয়ে যায়। এবং নষ্ট হয়ে যাওয়া বলতে সে তো একটা প্রাণী ছিল, সেই প্রাণীর হয়তো কোনো একটা সমস্যা হয়েছিল, সে আমাকে ওপর থেকে নিচে ফেলে দেয় আর কি। তো ফেলে দেওয়ার পরে আমি যখন নিচের দিকে পড়ি, আমরা তো উঠতে পারি, আমি যখন নিচের দিকে পড়ি তখন আমার আসলে সেন্স ছিল না। আমি তখন একটু অসুস্থ হয়ে পড়ি এবং সেই জিনিসটা আমাকে সেখানে ফেলে চলে যায় আর কি। তো সে যেহেতু একটা প্রাণী ছিল, সে নিজেও ভয় পেয়েছে এবং ভয় পেয়ে সে আমাকে এখানে ফেলে চলে যায়। তো আমি বেশ খানিকটা আঘাত পেয়েছিলাম। তো তুমি যখন আমার কাছে আসলে, আমি ভেবেছিলাম হয়তো তুমি আমাকে ক্ষতি করার জন্য এসেছো, বা পৃথিবী সম্পর্কে আমার একটা বাজে ধারণা ছিল, খারাপ ধারণা ছিল মানুষের সম্পর্কে। যদি এর আগে আমি কখনো মানুষের সঙ্গে মিশিনি, তবে তুমি আমাকে আসলে যে বাঁচানোর উদ্দেশ্যে বা আমার একটা কৌতূহল থেকে যে আমাকে ওইখানে এসেছিলে, সেটা আমি পরবর্তীতে বুঝতে পেরেছি যখন দেখলাম যে তুমি আমাকে সেবা যত্ন করছো, আমার গায়ে সুন্দরভাবে চাদর টেনে দিলে, এবং তুমি কিন্তু আমার ফায়দা লোটার চেষ্টা করোনি। এটা দেখে আমার আসলে মানুষের প্রতি একটা আগ্রহ জন্মে, তোমার প্রতি একটা আগ্রহ জন্মে। এর পরবর্তীতে আমি তোমার সম্পর্কে খোঁজ করেছি। আমি যখন এখান থেকে চলে আসি, ওই দিন আসলে ফজরের পরে আমাদেরকে পৃথিবীতে থাকার অনুমতি আমাদের নেই, আমাদের সর্দারের তরফ থেকে বলা হয়েছে। কারণ আমাদের টাইমটা হচ্ছে রাত্রেবেলা বিচরণের সময়। তো মানুষদের মধ্যে তোমাকে দেখে আমার ভালো লেগেছে, এবং মানুষদের প্রতি যে আমার বিরূপ ধারণা ছিল, সেই ধারণাটা কিন্তু আমার কেটে গিয়েছে। তো আমি তোমাকে খেয়াল করেছি যে তুমি কি করো, তো তুমি তোমার পরিবারকে কি কষ্ট করে চালাও, সেই বিষয়গুলো সম্পর্কে আমি দেখেছি। আসলে মানুষদের সম্পর্কে ধারণা ছিল না, তবে তোমাকে যে আমি নিয়ে আসবো সেরকম কোনো চিন্তাও ছিল না। কিন্তু এই কয়েকদিন তোমাকে দেখে আসলে তোমার প্রতি একটা অন্যরকম মায়া কাজ করছে আমার। এবং সেদিন রাতে যখন দেখলাম তোমাকে কয়েকজন মিলে বিরক্ত করার চেষ্টা করছে, এবং সম্ভবত তোমার এই যে জিনিসটা তুমি চলে বেড়াও, সেই জিনিসটা হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তুমি এক প্রকার কাঁদো কাঁদো ভাব হয়ে গিয়েছিলে, সেটা দেখে আমি আসলে সহ্য করতে পারিনি। এই জন্য সেদিনকে ওদেরকেই আমি সেদিন মেরেছিলাম, এবং আমার যে জিন বাহিনী ছিল তাদেরকে দিয়ে আমি মেরেছিলাম। তো এই কথা শুনে আমি তখন আবার একটু ভয় পেলাম আর কি। বললাম কি যে আপনি তাহলে সেদিনকে ওখানে ছিলেন? তো তখন সেই মেয়েটি বললো কি যে আসলে এরকমভাবে আপনি করে বলার কিছু নেই, আমার নাম তোবা, তুমি আমাকে তোবা বলে ডাকতে পারো। তো আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে তোবা, আপনাকে ধন্যবাদ। তারপর সে আবার বললো, আপনি আবার আমাকে তুমি করে বলছেন, আপনি করে বলছেন, তাহলে কিন্তু আমি আপনাকে আপনি করে বলবো। তো তখন আমার মনের মধ্যে একটু পানি আসলো, এবং যেহেতু মেয়েটা এত করে বলছে তাকে তুমি করে বলার জন্য, তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে তুমি। তখন সে একটু হাসি দিল, হাসি দিয়ে বললো কি যে এই তো গুড বয়। তো তখন সে আমার গালে এক ধরনের আর কি হাত দিয়ে গালের যে টানে আর কি, গাল টানে, সেরকম একটা ধরনের গাল টানলো। তো আমি এত পরিমাণ লজ্জা পেলাম যে এত বড় একটা মেয়ে সে আমার এরকমভাবে গাল টানছে এবং আমাকে প্রশংসা করছে। তো সে বললো কি যে ঠিক আছে, তোমাকে আমি একটু পরে আমার নিজের যে ঘর আছে সেই ঘরে আমি নিয়ে যাবো, আমি যেখানে থাকি সেগুলো তোমাকে দেখাবো। তোমার এখন তো ভয় লাগছে না? তো বললো কিছু ভয় লাগছে না, তবে ওই যে লোকটা এসেছিল ওনাকে দেখে ভয় লাগছিল। তো তখন ও বললো কি যে তোবা মেয়েটা বললো কি যে আমাদের এখানে জিনেরা এরকমই হয়, আরও তো একটু কম ভয়ানক, আমাদের অন্যান্য গোত্রের যেসব জিন আছে তারা আরও বেশি ভয়ানক হয়ে থাকে। আসলে এক এক গোত্রের জিন এক এক রকমের থাকতে পছন্দ করে, আর বেশিরভাগ জিন হচ্ছে রূপ ধারণ করে থাকতে পছন্দ করে। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তাহলে কি তুমিও তোমার এই রূপ ধারণ করে রেখেছো? তো তখন তোবা বললো কি যে মিথ্যা বলবো না, আসলে জিনেরা তাদের বেশ কয়েক বছর পর তাদের নিজেদের রূপ বদলায়, তারা এরকম থাকতে পছন্দ করে। আমাদের এখানে অনেক জিন আছে যারা কিনা বিভিন্ন ভয়ানক রূপ বা যারা চাইলে যে কোনো রূপ ধারণ করতে পারে, তবে আমার কাছে এই রূপটা খুব ভালো লাগে। আমি এই রূপটাতে প্রায় বিগত 250 বছর ধরে আছি এবং আমি এরকমভাবে চলাফেরা করি এবং বলতে পারি যে এটাই আমার রূপ।
তো এই কথা শোনার পর আমি সত্যি ভীষণ ভয় পেয়ে গেলাম এবার, এবং বিস্মিত হলাম যে 250 বছর মানে। তো তখন সে বলল কি যে হ্যাঁ 250 বছর, আসলে জিনের তো অনেক বছর বাঁচে, আমাদের এখানে অনেক বড় জিন আছে যারা কিনা 800-900 বছরও বাঁচে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে আমাদের বয়স কিন্তু খুব বেশি একটা হয়নি, এবং আমরা এরকমভাবে পৃথিবীতে চলাচল করি, এবং আমাদের যে নিজস্ব জগৎ আছে সেই জগৎ দিয়ে চলাফেরা করি। আমি কিন্তু এই প্রথম কোনো মানুষের সঙ্গে মিশছি, সেটাও আবার তুমি। তো আমি তখন বললাম হ্যাঁ আমি অনেক ভাগ্যবান। তো তুমি আমার ভাষা কিভাবে জানলে, আমি এটা তাকে জিজ্ঞেস করলাম। তো তখন ও বলল কি যে এসব বিষয়ে আমাদের কোনো সমস্যা হয় না, আমরা সাধারণত অসংখ্য বছর ধরে এই এলাকা দিয়েই তো বসবাস করছি, তোমরা যেখানে থাকো এখানের আশেপাশের অঞ্চল দিয়েই বসবাস করি, সেহেতু ভাষা আমরা জানি, এবং আমরা এগুলো পারি। তো সেহেতু এগুলো তো সমস্যা হয় না, এবং আমাদের জ্ঞান বুদ্ধিমত্তা আল্লাহ তাআলা এরকমভাবে দিয়েছেন যে আমরা চাইলে যে কোনো কিছু ইন্টিমেট করতে পারি, মানে কপি করতে পারি। তো সে এটা বলে দিল আর কি, যেরকমটা তারা রূপ বদলাতে পারে সেরকমটা তারা মানুষের ভাষা, জ্ঞান, এগুলো তারা কপি করতে পারে। আসলে জিনেদেরকে সেরকম বুদ্ধিমত্তা দেওয়া হয়নি। তো সে ওখান থেকে চলে গেল, আমাকে যে খাবারগুলো দিয়ে গেছিলো সেগুলো আমি খেতে লাগলাম। আমার নিজেকে স্পেশাল ফিল হতে লাগলো। তো আমার আচমকা চিন্তা হলো যে আমি যেখান থেকে চলে এসেছি, গার্ড সেখানে কে গার্ড দিচ্ছে, এটা নিয়ে যদি কোনো কিছু চুরি হয় তাহলে তো আমাকে ধরবে ওরা। তো এটা নিয়ে আমি আসলে ওকে তখন ডাক দিলাম। তো ওকে তো ও আশেপাশে ছিল না, আমি তখন তোবা তোবা বলে ডাক দিলাম। কিছুক্ষণ বাদে ও আসলে বললো কি যে তুমি কি আমাকে ডাকছিলে? তো আমি তখন বললাম হ্যাঁ, আমি যে ডিউটি ছেড়ে চলে এসেছি এখানে, আসলে যদি কোনো কিছু চুরি হয়। তো তখন সে বলল কি যে এসব নিয়ে তোমার ভাবতে হবে না, সেখানে আমি একজন জিন রেখে এসেছি, যে জিন কিনা ওইখানে সব কিছু দেখছে, আর কেউ যদি আসে তাহলে সে তো তোমার রূপ ধরে সেখানে বসে থাকবে, তুমি এটা নিয়ে একদমই চিন্তা করো না, ঠিক আছে? তা বললাম আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে একদমই চিন্তা করবো না। তো তখন সে আমার হাত ধরে তার যে ঘরটায় সে থাকে সেই ঘরটা হচ্ছে কি এক প্রকার দোতলার এক জাতীয় ঘর, এবং পাথর দিয়ে তৈরি, এবং দেয়ালটা এক ধরনের অদ্ভুত রকমের খড়কুটা দিয়ে তৈরি, যে খড়কুটাগুলো আসলে অনেক শক্ত কিন্তু দেখতে আসলে খড়কুটার মতো। তখন সে আমাকে ঘরের ভিতরে নিয়ে গেল, তার ঘরটা অনেক সুন্দরভাবে সজ্জিত ছিল, যেহেতু এরকম একটা জায়গায় তার ঘরটা, আমাকে সেখানে নিয়ে গিয়ে বসালো, এবং যে বিছানার পরটা বসেছিলাম এটা হচ্ছে সেই জাতীয় টুল চেয়ার, যে চেয়ারে আমি সেদিনকে ও আমাকে বসিয়েছিল প্রথম দিন, সেরকম একটা জায়গায়। তো বসার খানিকক্ষণ বাদে সে আমাকে বলল যে তুমি কি কিছু খাবে? আমি বললাম কি যে না, আমি অনেক কিছু খেয়েছি, আমাকে হয়তো বাড়িতে চলে যেতে হবে, তো সকাল হয়ে গিয়েছে, ওইদিকে অনেকক্ষণ তো এসেছি। তো তখন মেয়েটি বললো কি যে আমি তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? আর আমি যে জিন ছেলেটাকে রেখে এসেছি ও তোমার ডিউটি কমপ্লিট করবে, ঠিক আছে? তোমাকে ডিউটিতে যেতে হবে না, তুমি শুধু এখন আমার সঙ্গে থাকবে, হ্যাঁ? তো আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে থাকবো মানে? তো তখন ও বললো কি তোমার ভয় পাওয়ার কারণে আমি তোমাকে সকাল হলে বাড়িতে নামিয়ে দিয়ে আসবো, ঠিক আছে, যখন তুমি প্রত্যেকদিন বাড়িতে যাও। তো আমি বললো আচ্ছা ঠিক আছে। তো বেশ খানিকক্ষণ ওর সঙ্গে গল্প করার পরে ও বললো কি আচ্ছা ঠিক আছে, তো চলো তোমাকে দিয়ে আসি, এদিকে সকাল হয়ে গেছে, তোমার মা চিন্তা করছে। আমাকে একটু আগে একজন জিনিসে বললো যে এখনই কেন আসছে না ছেলেটা, কারণ তুমি তো হয়তো এই টাইমের মধ্যে বাসায় ফেরো, তাই না? তো ও তখন আমার হাত ধরে আমাকে হাঁটতে বললো, এবং ওর সঙ্গে হাঁটতে শুরু করছিলাম। খানিকক্ষণ বাদে ও বললো কি যে তুমি আমার দিকে তাকাও, এবং আমি ওর দিকে তাকালাম। তাকানোর পরে যখন আমি সামনের দিকে তাকালাম, আমি খেয়াল করলাম যে আমি আমার যে গলি আছে, যে রাস্তা দিয়ে আমি বাড়ির দিকে যাই, সেই রাস্তার গলির মুখে দাঁড়ায় আছি, এবং ও হচ্ছে গিয়ে সেখানে আমার পাশে দাঁড়ায় আছে আমার সঙ্গে, এবং আমি সামনের দিকে তাকায় অবাক হলাম। এরপর যখন আমি বাম সাইডে তাকালাম, আমরা বাম সাইডে ছিল, আমি দেখলাম সে ওখানে আর নেই। আমার তখন এত পরিমাণ মানে বিস্মিত লাগছিল যে আসলে জিনেরা এরকম করতে পারে, সেটা আমার ধারণার বাইরে ছিল। তো এরপরে আমি ওকে আশপাশে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। আর ও আমাকে বলেছে যে ওদের গোত্রের মধ্যে নাকি দিনের বেলা কোনো যাতায়াত করে না কেউ, তবে আমার জন্য নাকি ও এখন যাতায়াত করছে আর কি। সেটা আমি আসলে বুঝতে পারলাম যে আসলে পরিমেয়েটা সে খারাপ না, সে আসলে ভালো একটা পরি, এবং সে নিশ্চয়ই আমার ভালোর জন্য বা আমাকে ভালো পায় বলে সে হয়তো এমনটা করেছে। তো যাই হোক, আমি সেটা চিন্তা না করে আমি ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার পরে আমার মা বলল কি যে এত দেরি করলি কিসের জন্য? বাজার সদাই তো নাই, তোর আব্বা তো কাজে গেছে, তোকে বলছে বাজার সদাই করে নিয়ে আসতে। তো তখন আমি আসলে একটু বিস্মিত হলাম যে বাজার সদাই নেই, এটা আমাকে এখন কেন বলতেছে, অবাক হলাম। তো আমাকে আগে কেন বললো না? তো আমি আমার মাকে বললাম এখন তো টাকা পয়সা নাই, আমি এখন বাজারে যেতে পারবো না। তো খানিকক্ষণ বাদে আমি সেই তুবার গায়ের ঘ্রাণ পেলাম। আমি যখন আমার ঘরের ভিতরে গেলাম, আমি খেয়াল করলাম তুবা আমার বিছানার উপর বসে আছে, এবং আমাকে বলছে কি মায়ের সঙ্গে ঝগড়া করলে কিসের জন্য, কি সমস্যা হয়েছে কোনো? আমি বললাম না না, কোনো সমস্যা না, তুমি না চলে গেলে, তাহলে এখানে আসলে কীভাবে? ও তখন বললো আমি গিয়েছিলাম, তবে আবার তোমার কাছে চলে আসলাম, কেন জন্য তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছিলো, এই জন্য চলে আসলাম। তো এই কথা বলার পর আমি তখন বললাম আমাকে দেখার মতো কি আছে, আমি গরিব একটা ছেলে। তো তখন সে আমাকে বললো যে এখানে ধনী গরিবের বিষয় না, আমি তো চাইলে অনেক বড়লোক কোনো কারোর সঙ্গে গল্প করতে পারতাম না, সেরকম ক্ষমতা তোমার আছে, তাহলে তোমার কাছে কেন এসেছি? কারণ তোমার মধ্যে সততা আছে, এবং তোমার বিশেষত্ব হচ্ছে এটাতে যে তুমি সৎ, এবং তুমি একজন ভালো মানুষ, এই জন্যই তোমাকে আমার ভালো লাগে। চলো বাজারে যাই, তোমার মা নিশ্চয়ই বাজারের কথা বলেছে, তাই না? তা বললাম তোমাকে নিয়ে বাজারে গেলে এলাকার সবাই তাকায় থাকবে,
এবং আমাকে জিজ্ঞেস করবে যে মেয়েটাকে। তখন ও বললো কি যে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার কারণ নেই, কারণ আমাকে কেউ দেখতে পাবে না। তো আমি তখন ওর সঙ্গে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাচ্ছিলাম এবং আমি কার সঙ্গে কথা বলছিলাম এটা আবার মানুষজন দেখছিল এবং বললো কি যে কি রে, তুই কি পাগল হয়ে গেছিস নাকি, কার সঙ্গে কথা বলতেছিস? তো আসলে যে ওকে দেখা যাচ্ছিল না সেটা তো আমি জানতাম না। তো ও আমাকে বললো যে আসলেই আমাকে দেখা যাচ্ছে না, আমি কি দেখা দিব? তো আমি বললাম না না, দেখা দিলে সমস্যা হবে। তারপর ও নিজে থেকেই আমাকে কয়েকটা টাকা দিল, কয়েকটা নোট দিল, বললো কি যে এগুলো রাখো। আমি বললাম এগুলো আমি নিতে পারবো না, আমি আমার বেতন যা আছে আমি সেগুলো দিয়ে আমি চালাবো, সমস্যা নেই। তো তখন ও বললো কি যে এটা আমি তোমাকে ধার স্বরূপ দিলাম, তুমি আবার ফেরত দিয়ে দিও, ঠিক আছে? তো আমি বললাম তুমি টাকা কোথায় পেয়েছো? তখন ও আমাকে জিজ্ঞেস করলো, আমাকে বললো যে টাকা কোথায় পাবো আমি? তোমাদের এখানে টাকা যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসেছি। তো আমি ওকে বললাম কি যে এটা ঠিক না, তুমি তোমার অলৌকিক ক্ষমতা আছে বলে তুমি যে কোনো জিনিস যে কারোর কাছ থেকে নিয়ে আসবে, এই টাকা তো অন্য কারোর, এটার তো কোনো মালিক আছে, আমি তো এটার মালিক না, আমি এটা নিতে পারবো না, তুমি যেখান থেকে নিয়েছিলে সেখানে দিয়ে আসো। তো তখন বললো কি যে এই কারণে তোমাকে আমার ভালো লাগে, তুমি একজন সৎ এবং ভালো একজন মানুষ, তবে তোমাদের এখানে টাকা যেরকমভাবে লেনদেন হয় সেটা সম্পর্কে আমার ধারণা ছিল না, ঠিক আছে আমি দিয়ে আসছি। তো তারপর ও হচ্ছে গিয়ে ওই টাকাটা হচ্ছে গিয়ে নিয়ে ফেরত দিল এবং আমার কাছে যে কয়টা টাকা ছিল সেই কয়টা টাকা দিয়ে আমি যা বাজার হয় তাই নিয়ে গেলাম আর কি। তো তখন ও এই বাসায় যাওয়ার পরে আমাকে বললো কি আচ্ছা ঠিক আছে আমি চলে যাই, হ্যাঁ। তারপরে বললো কি আচ্ছা ঠিক আছে, ও রাত্রে আসবে সেটা বলে চলে গেল। তো আমি বাসায় গিয়ে বাজার সদাই করে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর এক পর্যায়ে ও রাত্রেবেলা আমার কাছে আসছে। আমি দুপুরবেলা সকালবেলা যা বাজার করছি তার থেকে কয়েক গুণ বেশি বাজার নিয়ে আমার কাছে আসছে। এসে আমাকে দিচ্ছে। আমি বললাম কি যে এগুলো কোত্থেকে নিয়ে আসছো? তো তখন বললো কি যে এটা আমি কিন্তু কোথা থেকে চুরি করে নিয়ে আসিনি, কোনো কিছু করে নিয়ে আসিনি। আমি এই মাছগুলো আমাদের ওইখানকার যে নদীগুলো আছে সেই নদী থেকে ধরে নিয়ে এসেছি, যেহেতু তুমি এই মাছগুলো কিনেছো। তো আমি দেখলাম অদ্ভুত জাতীয় কিছু একটা মাছ, যে মাছগুলো এটাকে আমি কখনো দেখি নাই। আর হচ্ছে গিয়ে বেশ কিছু জাতীয় ফল, যে ফলগুলো আসলে ও আমাকে প্রথম দিন খেতে দিয়েছিল এবং মিষ্টান্ন সে আমাকে দিয়ে গেল। তো আমি সেগুলো বললাম কি যেগুলো না করলেও পারতা। তো এগুলো আমাকে দিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে আমি আমাকে বললো চলো চলো তোমাকে নিতে আমি এসেছি। তো তারপর আমি ওর সঙ্গে চলে গেলাম, যেহেতু আমার কোনো কিছু করার নেই। তো এরকম করে প্রায় প্রত্যেক দিনই ও আমার বাসায় কোনো না কোনো কিছু দিয়ে যেত, হয়তো কোনো দিন মিষ্টি, কোনো দিন ফল, কোনো দিন মাছ, কোনো দিন মাংস, এগুলো দিয়ে যেত। তো আমার আব্বা আমাকে জিজ্ঞেস করতে লাগলো যে কিরে তুই এগুলো কোত্থেকে আনিস প্রতিদিন? তো আমি তাদেরকে তো বলতে পারছিলাম না যে একটা পরী আমার সঙ্গে থাকে বা একটা জিন আমার সঙ্গে থাকে, তার সঙ্গে মেলামেশা করি। তো তাদেরকে বলতে পারছিলাম না, তবুও বলছিলাম যে আমার একটা কাজ পেয়েছি, সেখান থেকে ভালো বেতন দেয় আর কি, অন্য একটা কাজ আর কি। তো আমি বলি নাই যে এরকম একটা পরী বা জিন আমার সঙ্গে আছে আর কি। তো এই কথার পরে আব্বা আম্মা তো সব কিছু দিয়ে খুশি, আমার আগে থেকে বাজার সদাই সব কিছু করার ইয়ে বেড়ে গেছে। এমনকি ছোটো ভাই বোনদের জন্য ওদের ওইখানে যে জামা কাপড় যেগুলো তৈরি করে সেই জামা কাপড়গুলো হচ্ছে কি আমাকে দিয়ে গেছে, বলে কি যেটা তোমার ছোটো বোনের জন্য, তো দিয়ে গেছে আর কি। তো এর মাঝখানে একদিন হচ্ছে গিয়ে আমার যে ছোটো বোন ছিল ওর বিয়ের প্রস্তাব আসে। তো যারা প্রস্তাব দিয়েছিল তারা আসলে বেশ বড়লোক ছিল এবং তারা অনেক কিছু ডিমান্ড করছিল। তো আমরা তো ওগুলো দেওয়ার মতো পরিস্থিতি আমাদের ছিল না। তো তখন ও হচ্ছে গিয়ে ওর বেশ কিছু অলংকার যেগুলো ও পরিধান করে, ও আমাকে সেগুলো দিয়ে বললো কি যে এগুলো তোমার বোনকে দাও, এবং এগুলো স্বর্ণের তৈরি আর কি। তো ওরাও স্বর্ণের তৈরি জিনিসগুলো পরতো। তো আমি বললাম কি যেগুলো তো তোমার। তখন ও বললো কি যে আসলে এখন আমার মানেই তোমার এবং তোমার মানেই আমার। তো ওই সময় আমি ওর রুমেই বসেছিলাম, বলছিলাম যে এরকমভাবে বিয়ের জন্য এসেছে দেখতে। তো ও আচমকা তখন আমার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেলো। মানে এরকম আচমকা একটা ঘটনা ঘটবে সেটা আমিও কল্পনা করতে পারিনি, আমার শ্রোতা বন্ধুরা যারা আছেন তারাও হয়তো কল্পনা করতে পারছেন না। তো ও তখন আমাকে বলে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং আমি তোমাকে পছন্দ করি এবং আমি তোমার সঙ্গে সবসময় থাকতে চাই। তো সেহেতু সেই হিসাবে কিন্তু এটা কিন্তু তোমারই, তোমার হক, তোমার প্রাপ্য। তো আমি আসলে তখন থতমত খেয়ে গেলাম আচমকা, এবং ও যখন আমাকে চুমু খেলো ওই পরিস্থিতিটা আসলে বোঝানো সম্ভব না, এত পরিমাণ সুখের অনুভূতি। আমিও তো তাকে মনে মনে পছন্দ করতাম, যেহেতু এর আগে আমি কার সঙ্গে তেমন প্রেম করিনি বা কোনো মেয়ের সঙ্গে এরকমভাবে ঘনিষ্ঠও হইনি। এই প্রথম হয়তো কোনো মেয়ে আমাকে এরকমভাবে পাত্তা দিচ্ছে, তাও আবার একটা জিন যে কিনা আমাকে ভালোবাসে, সেটা আবার সে আমাকে বলছে। তো সে আমাকে ওই জিনিসটা আমার হাতে দিল, বললো কিছু কথা বলো না, তুমি এগুলো নিয়ে ব্যবহার করো। তো আমি বললাম কি যে এটার ঋণ আমি কীভাবে শোধ করবো? তো তখন সে আমাকে বললো এটার ঋণ শোধ করতে হবে না, তুমি শুধু আমাকে একটা জিনিস ওয়াদা করবা, সেটা হচ্ছে তুমি সারা জীবন আমার সঙ্গে থাকবা। আমি জানি মানুষেরা বেশি দিন বাঁচে না, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে কোনো মানুষের সঙ্গে আমি আমার মানুষের প্রতি আমার আবেগ কাজ করবে, তাকে আমি ভালোবেসে ফেলবো, এটা আমি কখনো কল্পনা করিনি। কিন্তু শুধুমাত্র তুমি বলে হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এবং এটা কেন হয়েছে আমি জানি না, আমার গোত্র মেনে নেবে কিনা সেটাও আমি জানি না, তবে আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই এবং তোমাকে আমি ভালোবেসে ফেলেছি, তোমার সঙ্গে আমি থাকবো। তো তারপর আমি ওই দিনকে আসলে আমার চোখ ভিজে গিয়েছিল এবং ও আমাকে তখন জড়িয়ে ধরলো, আমি ওকে জড়িয়ে ধরলাম এবং আমি বললাম কি যে আমিও তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে সত্যি অনেক পছন্দ করি।
তো এই কথা বলার পর ও তখন আমাকে জড়িয়ে ধরলো এবং আবার আমাকে চুমু খেলো। আসলে ওই অনুভূতি বলে বোঝানো সম্ভব না। তারপর ওর কাছ থেকে আমি ওইদিনকে চলে আসলাম। ও তখন আমাকে দিয়ে গেল। তো আমার বোনের বিয়ে ওর মাধ্যমেই ধুমধাম করে দিলাম আমি। আর একটা বোন বাকি ছিল, একটু ছোট ছিল। তো ওর বিয়েও তোমাকে পরবর্তীতে দিতে হবে। তো আমি আসলে কল্পনা করিনি যে এরকম একটা পরী মেয়ে যে কিনা আমাকে এরকমভাবে পছন্দ করবে, যদিও আমাকে আমার ফ্যামিলিকে অনেকভাবে সাহায্য করেছে। এবং এই যে বেশ কয়েকদিন আমি কিন্তু ওয়াচম্যানের যে চাকরি করতাম নাইট গার্ডের, সেখানে কিন্তু আমি যেতাম না। সেইখানের যে নাইট গার্ডের দায়িত্ব সেটা পালন করতে হচ্ছে ওরই একটা জিন ভাই আছে, সেই জিনটা ও ওইখানে গিয়ে আমার পরিবর্তে সেখানে কাজ করতো। তো ওইখানে ও মাঝে মধ্যে ওইখানে নাকি বেশ গন্ডগোল করেছে। তো সেগুলো আমি যেহেতু অফিসে গিয়ে আমার খোঁজখবর নিতে হতো যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো ও নাকি আচমকা গায়েব হয়ে যায়। ডিউটি সব কিছু পালন ঠিকঠাক মতো করে, কিন্তু আচমকা কোত্থেকে গায়েব হয়ে যায়। তো আমি তো জানি যে আসলে ও তো একটা মানুষ না, ও তো একটা জিন, ও তো আসলে আচমকা গায়েব হয়ে যাবেই। তো যেহেতু ও কিন্তু সম্পর্কে আমার শালা ছিল, তো তারপর বিয়ে হয়ে যায়। তো একদিন হচ্ছে কি আমি আমার সেই পরিপ্রেমিকা তুবার সঙ্গে ওর ওর নিজের ঘরে ওর সঙ্গে বসেছিলাম আর কি। ওর ওর সাথে আমি বসে আছি এবং ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওর কোলে শুয়েছিলাম আর কি। তো আচমকা তখন তুবার বাবা মা আসে এখানে। আসলে তুবা একা একা থাকে, আর তুবা তো এখন বয়স অ্যাডাল্ট আর কি, সে তার ছোটো কোনো জিন না। তো সেহেতু তার বাবা মা তাকে খুব একটা খোঁজ করতো না। তো আচমকা তার বাবা ঘরে আসে এবং আমাদেরকে একসঙ্গে দেখে ফেলে। তো দেখে ফেলার পর তুবাকে অনেক অনেক কথা শোনায় এবং বলে কি যে তুই যেহেতু নিজের ইচ্ছায় একটা মানুষ ছেলেকে পছন্দ করেছিস, তাহলে ওকে ওয়াদা করতে হবে এবং আমাদের সঙ্গে থাকতে হবে। তুই আর কখনো মানুষের পৃথিবীতে যেতে পারবি না। কারণ তোমার বাবা জানে যে মানুষেরা খারাপ হয় এবং অনেক তান্ত্রিক আছে যারা মানুষের ক্ষতি করতে চায়, জিনেদের ক্ষতি করতে চায়, সে তো জানে। তো প্রথম আমাকে মেনে নিতে চায়নি। তখন ওরা শর্ত দেয় যে আমি যদি ওকে বিয়ে করতে পারি এবং এইখানে থেকে যেতে পারি, তাহলে কেবলমাত্র ওরা আমাকে মেনে নিবে, না হলে মেনে নিবে না। তো তোবা তখন তার বাবা মার সাথে তাদের ভাষা অনেক অনেক ঝগড়া নাড়াই করে এবং আমাকে তখন বলে যে তোমাকে এখানে থেকে যেতে হবে। তো আমি তো তোমাকে জোর দিতে পারবো না, কারণ তোমার ওখানে পরিবার আছে এবং সকলে আছে, তাদেরকে তোমাকে দেখতে হবে। তো আমি তো চাইলে তোমাকে এখানে রেখে দিতে পারবো না। তো তোবা তখন সেদিনকে আমাকে দিয়ে যায়। আমি আসলে বেশ কষ্টের মধ্যে ছিলাম, ওকে ছাড়া তো আমি থাকতে পারতাম না। ও প্রতিদিন এসে আমাকে নিয়ে যেত এবং অভ্যাস হয়ে গিয়েছিল। বিগত 6 মাস ধরে কিন্তু আমি ওর সাথে এরকমভাবেই চলাফেরা করছি এবং এরকমভাবে কিন্তু আমি ঘুরছি। সে তো আচমকা একটা জিনিস যদি এরকম খারাপ হয়, সেই ক্ষেত্রে তো আমার তার কথা বেশি বেশি মনে পড়বে। তো তোবা যখন আমাকে দিয়ে গেল, এর মাঝখানে 2 দিনও আমার কাছে আসেনি এবং এই 2 দিন আমি একদম পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আমি তো ডিউটিতে যেতাম না, ওই জিনটাই ডিউটি করতাম আমার বদলে। তো 2 দিনের পরে 3 দিনের মাথায় আমার রুমে আসলাম, তখন ঘুমাচ্ছিলাম না আমি। আমার বিছানায় বসে আমি কান্না করছিলাম আর কি ওর জন্য। তো তখন এসে আমাকে জড়িয়ে ধরলো, বললো কি যে কান্না করছো কেন পাগল, আমি কি চলে গেছি নাকি? আমি তো জাস্ট আমার বাবা মাকে বোঝানোর জন্য গেছিলাম এবং সমস্যা নেই, আমি তোমার সঙ্গে আছি এবং সারা জীবন তোমার সঙ্গে থাকবো। শোনো, একটা জিনিস সবসময় মাথায় রাখবা, জেনেরা কখনো যদি কাউকে পছন্দ করে তাহলে কোনোদিনও তাকে ছেড়ে যায় না। আর তুমি যতদিন বেঁচে থাকবে আমি ততদিন তোমার সঙ্গে থাকবো এবং তোমাকে ভালোবেসে যাব। আমার আব্বা শর্ত দিয়েছে যে আমার সঙ্গে যদি তোমার থাকতে হয় তাহলে তোমাকে বিয়ে করতে হবে এবং আমাদের এখানে চলে আসতে হবে। তুমি যদি না চাও তাহলে সেটা করার দরকার নেই। তুমি যেদিন পারবা সেদিন আমার সঙ্গে চলে আসবা, ঠিক আছে? আমি তোমাকে জোর জবরদস্তি করবো না। তো যাই হোক, এরকম করার পরে তবু আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই, তবে এখন থেকে নিয়মিত দেখা করতে পারবো না আমি আসলে। আমি তবে নিয়ে যাবো তোমাকে মাঝে মধ্যে এসে, তোমাকে আমি আমার দুনিয়া নিয়ে যাবো এবং আমি মাঝে মধ্যে দেখা করতে আসবো। তো ওই দিনকার পর থেকে তোমার সঙ্গে আমার অনিয়মিত দেখা হতো এবং আমি ওইখানের কাজ আবার নিয়মিত করতে লাগলাম। আমি বললাম কিছু জিনের দরকার নেই, তুমি রাত্রেবেলায় আমার কাছে মাঝে মধ্যে এসো। তো আবার নাইট গার্ডের চাকরিটা আমি আবার পূর্ণবহাল হলাম, যেহেতু বিগত 6 মাস ধরে আমি তেমন কোনো ডিউটি করিনি, ওই জিনটাই করেছে। আমি তোমার সঙ্গে গিয়ে নানান জায়গায় ঘুরতাম, তো সেই অভ্যাসটা হয়ে গিয়েছিল। তো তোবা ওই দিনকে মাঝে মধ্যে আসতো, এসে আমার সঙ্গে গল্প করতো, আমার সঙ্গে বসে থাকতো, ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে যেত। যেহেতু জিনের ওই জগতে এটা সম্ভব ছিল না এখন আর, আমাকে ওইখানে পার্মানেন্টলি চলে যেতে হবে। তো এরপরে মাঝখানে প্রায় 4-5 বছর কেটে গেল। আমার যে ছোটো বোন ছিল, সেই ছোটো বোনকেও আমি আমার ওই জিন স্ত্রী আর কি, যেটা পরবর্তীতে কিন্তু আমাকে বিয়ে করেছিলাম, আমার যে জিন প্রেমিকা ছিল তোবা, ওর মাধ্যমে আমি আমার ছোটো বোনকে বিয়ে দিই। বিয়ে দেওয়ার পরে এর মাঝখানে হচ্ছে আমার বাবা যে ছিল উনি আসলে মারা যান। এটা দুঃখজনক ব্যাপার আমার জন্য। আমার মারা যান, তো আমার মা ছিল শুধু, তো আমি তো আমার মাকে ছেড়ে যেতে পারবো না। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি আমার পরিবারকে, যতদিন না পর্যন্ত আমার পরিবার আমার সঙ্গে আছে ততদিন কিন্তু আমি কোথাও যেতে পারবো না। তো বিগত 5 বছর যাবৎ আমি কিন্তু এরকমভাবেই তোবার সঙ্গে আছি এবং তোবা আমার সঙ্গে দেখা করতে আসে। আমাদের সম্পর্ক এরকমভাবেই চলছে। ওর সঙ্গে আমি আমার সঙ্গে থাকেও এবং আমি এখনও সেখানে চাকরি করছি। যেহেতু আমার অন্য কোনো চাকরি করার দরকার নেই, এখান থেকে যে স্যালারি পাই বা যা পাই, অথবা আমার রাত্রেবেলায় কিন্তু আমার দরকার,
কারণ হচ্ছে রাত্রেবেলা আমি তো ওর সঙ্গে গল্প করতে পারি এবং ওর সঙ্গে ঘুরতে যেতে পারি। তো সেহেতু এই চাকরিটা আমি ছাড়িনি তখন পর্যন্ত এবং এখনও সেই চাকরি করে যাচ্ছি এবং ও আমার সঙ্গে প্রায় দিনই দেখা করতে আসে রাত্রেবেলা এবং আমি ততদিন পর্যন্ত যেতে পারছি না যতদিন পর্যন্ত আমার মা আমার সঙ্গে আছে এবং আমার মাকে ছেড়ে আমি যেতে পারবো না, সেটা আমি ওকে বলেছি। ও আমাকে বলেছে যে আমি তোমাকে জোর জবরদস্তি করবো না। তো এখন আমার যে মা আছে সেই মাকে আমি এই বিষয়টা জানাবো কিনা যে মা আমার সঙ্গে চলো তুমি ওইখানে থাকবে। আসলে বললে সে বিষয়টা মানবে কিনা আমি জানি না। তবে এখন আমি এরকম পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছি আর কি। আমার মায়ের সঙ্গে থাকি আমি একা। আর তুবা মাঝে মধ্যে আসে। এই হচ্ছে গিয়ে আমার বর্তমান পরিস্থিতি এবং এরকমভাবেই সময় যাচ্ছে। তো আমি জানি না যে আমি তুবার সঙ্গে চলে যাব নাকি এখানে এরকমভাবেই থাকবো। সব মিলিয়ে আমি নিজেই দোটানার মধ্যে আছি, তবে ভালো আছি। আমি সব মিলিয়ে ভালো আছি। তুবা মাকেও ভালোবাসে। সে মায়ের জন্য সব কিছুই করে। মায়ের কোনো রোগবালাই হলে সে সবসময় আগে থাকে। আমার কোনো সমস্যা হলে সে সবসময় আগে থাকে এবং আমি তাকে ডাক দিলেই যেকোনো সময় চলে আসে। সে হয়তো দিনের বেলা আসতে পারে না, তবে রাতের বেলা আমি ডাক দিলে সে চলে আসে। তো জিন মেয়েটাকে আমি খুব ভালোবাসি এবং সেও আমাকে খুব ভালোবাসে এবং আমার যে ঘটনাটা ছিল এই হচ্ছে আমার ঘটনা। এবং আমি জানি না যে আমি তোমার সঙ্গে যেতে পারবো কিনা বা ওর সঙ্গে আমার বিয়ে হবে কিনা বা হঠাৎ করে তবু আশা বন্ধ করে দিলে আমার কী হবে, সেসব বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, আমি জানিও না। তবে এতটুকু জানি যে তবু আমাকে খুব ভালোবাসে এবং সে আমাকে কখনো ছেড়ে যাবে না। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। প্রিয় দর্শক, আপনারা সবাই শুনলেন আজকের ঘটনা এবং আজকের ঘটনাটা আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেকে আমাদেরকে কমেন্ট করছেন যে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও কেন আসছে না। আসলে আমি অনেক ব্যস্ত সময় পার করছি। আমার ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে পরীক্ষার কারণে আপনাদেরকে আমি ভিডিও ঠিকমতো দিতে পারছি না। তো সব মিলিয়ে আমার জন্য দোয়া করবেন এবং আমার খারাপ পরিস্থিতির জন্য দোয়া করবেন যেন খারাপ পরিস্থিতি থেকে খুব দ্রুত উঠতে পারি এবং আপনাদের জন্য নিয়মিত গল্প নিয়ে আসতে পারি। বরাবরের মতো কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। আপনারা যদি আপনাদের ঘটনা পাঠাতে চান আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অথবা ফেসবুক পেজে পাঠাতে চাইলেও সেখানেও পাঠাতে পারেন। আপনারা ভয়েস রেকর্ড করে অথবা আপনার ঘটনা লিখে আপনার গল্প প্রচার করবো আমরা। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য মেগা বক্স সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।